ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা লাস্ট ক্লাস থেকে কন্টিনিউ করব। আমরা প্রথম দেখে নেব ট্রান্সভার্সাল বা ছেদক কি, তারপরে অ্যাঙ্গলস, ছেদক দ্বারা কী কী কোণ উৎপন্ন হয় বা সমান্তরাল সরল রেখাতে ছেদক পড়লে কী কোণ উৎপন্ন আমরা দেখব। তারপরে আমরা ট্রায়াঙ্গলস, টাইপস অফ ট্রায়াঙ্গলস, প্রপার্টিস, ত্রিভুজের বিষয়ে পড়ব। তো ফার্স্ট অফ অল আমরা দেখে নিই ছেদক কী। যদি একটি রেখা দুই বা ততোধিক রেখাকে এক একটি স্বতন্ত্র বিন্দুতে ছেদ করে, স্বতন্ত্র মানে সেপারেট, তবে সেই রেখাটিকে অন্য রেখাগুলোর ছেদক বা বেদক বলে। তো দেখে নেই, সাপোজ এল এবং এম দুটি রেখা, তাকে আরও একটি রেখা এন দুইটা বিন্দুতে ছেদ করেছে। দেখো, তো আমরা দেখতে পাই যে এই রেখাটি এল কেও ছেদ করেছে, এম কেও ছেদ করেছে। তো আমরা এন কে বলবো এল এবং এন এর ছেদক বা ট্রান্সভার্সাল। নেক্সট আমরা দেখি ছেদক কি কি কোণ উৎপন্ন করে। সাপোজ এই রেখাকে এই বিন্দুতে ছেদ করেছে, এম রেখাকে এখানে ছেদ করেছে, তো এখানে চারটি কোণ হয়েছে, এখানে আরও চারটি কোণ। তো এই কোণগুলোর নাম কি আমরা দেখে নেই। তো নেক্সট আমরা দেখি ছেদক দ্বারা উৎপন্ন কোণ, অ্যাঙ্গলস মেড বাই এ ট্রান্সভার্সাল। এন রেখাটি হলো ছেদক এল এবং এন এর, সে দুটি রেখায় চারটি করে কোণ উৎপন্ন করেছে। আমরা নাম দিয়েছি 1 2 3 4 5 6 7 8। তো আমরা এই কোণগুলোর কিছু নাম দেব। প্রথম হলো অনুরূপ কোণের জুড়ে। অনুরূপ মানে দুটি রেখার, সাপোজ যদি উপরে হয় একই দিকে আর লেফট সাইডে হলে লেফট সাইড বা রাইট সাইড, যেমন আমরা দেখে নেই 1 এবং 5কে আমরা বলবো অনুরূপ কোণের জোড়া। সেম পজিশনে লেফট সাইডে ছেদকের লেফট সাইডে রেখার উপরে, ছেদকের লেফট সাইডে রেখার উপরে, তো 1 5 হবে অনুরূপ কোণ বা করসপন্ডিং অ্যাঙ্গলস। ঠিক সেরকম রাইট সাইডে রেখার উপরে 2, রাইট সাইডে রেখার উপরে 6 2 6 বা অ্যাঙ্গল 4 অ্যাঙ্গল 8, এই কোণ এই কোণ এই কোণ এই কোণকে বলা হবে অনুরূপ কোণের জোড়া বা পেয়ার অফ করসপন্ডিং অ্যাঙ্গলস। নেক্সট আমরা দেখব অন্তস্থ একান্তর কোণের জোড়া, অল্টারনেট অ্যাঙ্গলস। অন্তস্থ মানে ভিতরে, এই যে দুটি রেখা আছে তার ভিতরে চারটি কোণ আছে। এখানে দুটি অ্যাঙ্গল 4 অ্যাঙ্গল 3, অ্যাঙ্গল 4 অ্যাঙ্গল 3, আর এখানে অ্যাঙ্গল 5 অ্যাঙ্গল 6। তো রেখার ভিতরে আর বাদ বাকি চারটি বাইরে, তো এগুলোকে অন্তস্থ বলবো। আর একান্তর কোণ মানে ছেদকের অপোজিট সাইডে, যেমন এখানে ভিতরে ছেদকের রাইট সাইডে 3 আর লেফট সাইডে 5, তো এই দুটিকে আমরা বলবো একান্তর কোণ, অল্টারনেট অ্যাঙ্গল 3 5। আর একটি পাবো আমরা অ্যাঙ্গল 4 অ্যাঙ্গল 6। তো নেক্সট আমরা পাবো বহিস্থ একান্তর কোণের জোড়া। সেই রেখার বাইরে দুটা করে কোণ আছে, অ্যাঙ্গল 1 অ্যাঙ্গল 2 5 7। তো তার মধ্যে লেফট সাইডে অ্যান্ড রাইট সাইডে বাইরে বাইরে 1 and 7 তাকে বলা হয় বহিস্থ একান্তর কোণ। আর বাহির দিকে রাইট সাইডে আর বাহির দিকে লেফট সাইডে 2 and 8 বহিস্থ একান্তর কোণ। আমরা নামগুলো মনে রাখবো। নেক্সট ছেদকের একই পার্শ্বস্থ অন্তস্থ কোণের জোড়া। অন্তস্থ মানে ভিতরে, আমরা পড়েছি একটা দুইটা তিনটা চারটা কোণ ভিতরে আছে। আর যদি একই দিকে হয়, যেমন এটি ছেদক, এন রেখাটি আমাদের ছেদক আমরা আগে পেয়েছি, একই দিকে সাপোজ রাইট সাইডে আর রেখার ভিতরে, দুটি রেখার ভিতরে আর ছেদকের রাইট সাইডে 3 6 আছে, তো এটা আমরা বলবো ছেদকের একই দিকে অবস্থিত রাইট সাইডে অন্তস্থ কোণ, মানে দুইটা রেখার ভিতরে পড়েছে কোণের জোড়া 4 5 3 6। 3 6 যেরকম লেফট সাইডে ছেদকের একই দিকে ভিতরে 4 5 আছে, 4 5 3 6। তো সেগুলো আমরা মনে রাখবো যে কি কি পেলাম আমরা। একান্তর কোণ পেলাম, প্রথম অনুরূপ কোণ পেয়েছি সেম দিকে ছেদকের লেফট সাইডে রেখার উপরে, ছেদকের রাইট সাইডে রেখার উপরে, এরকম করে 4 জোড়া পেয়েছি অনুরূপ কোণ বা করসপন্ডিং অ্যাঙ্গলস। তারপরে অন্তস্থ একান্তর কোণ, ভিতরে অল্টারনেট অ্যাঙ্গলস 4 6 3 5। নেক্সট বহিস্থ একান্তর কোণ 1 7 2 8। আর
ছেদকের একই পার্শ্বস্থ অন্তস্থ কোণের জোড়া 3 and 6, 4 and 5। সো আমরা এখন দেখব এই অ্যাঙ্গুলগুলো কীরকম হয় যদি কোনো একটি ছেদক প্যারালাল লাইনকে ছেদ করে। প্যারালাল মানে সমান্তরাল রেখা, যে দুটি রেখা কোনোদিন ছেদ করবে না, মানে সবসময় তাদের মধ্যে ডিস্টেন্স সমান থাকে। যেমন রেল লাইন, তাদের মধ্যে সর্বদা ডিস্টেন্স বা লম্ব দূরত্ব সেম থাকে। লম্ব দূরত্ব মানে 90 ডিগ্রি করে পড়বে উভয় দিকে। তো প্রতিটি রেখার দূরত্ব প্রতিটি স্থানে আমরা যদি ডিস্টেন্স মাপি সেম হবে। তো এরকম যদি সমান্তরাল রেখা থাকে আর সাপোজ কোনো একটি রেখা ছেদ করে, তো তার মতো 1 2 3 4 5 6 7 8টি অ্যাঙ্গুল থাকবে। ওই রিলেশন আমরা এখন পড়ার চেষ্টা করব। তো নেক্সট আমরা দেখব যদি সমান্তরাল সরলরেখাকে প্যারালাল লাইন্সকে ছেদ করে, ইন্টারসেকশন টু এ প্যারালাল লাইন্স, ছেদক। তো আমরা দেখি এখানে এল এবং এম হলো দুটি সমান্তরাল রেখা আর ছেদ করেছে এন। তো এন রেখা হলো ছেদক আমরা পেয়েছি আগে। এখানে 4টি কোণ হয়েছে 1 2 3 4, এখানে আরও 4টি কোণ 5 6 7 8 আমরা নাম দিয়েছি। তো এইগুলো রিলেশন আমরা দেখে নিই। প্রথম বলছে প্রতি জোড়া অনুরূপ কোণের মান সমান, এভরি পেয়ার অফ করসপন্ডিং অ্যাঙ্গলস আর ইকুয়াল। তো আমরা আগে পেয়েছি অনুরূপ কোণকে, একান্তর কোণকে আমরা লিখে নিই। প্রতি জোড়া অনুরূপ কোণ সমান মানে অ্যাঙ্গেল 1 ইকুয়াল টু অ্যাঙ্গেল 5, অ্যাঙ্গেল 4 ইকুয়াল টু অ্যাঙ্গেল 8 হবে, অ্যাঙ্গেল 2 অ্যাঙ্গেল 6। অ্যাঙ্গেল 2 আর 6 রাইট সাইডে আছে ছেদকের আর রেখার উপরে আছে, 2 ইকুয়াল টু অ্যাঙ্গেল 6। আর অ্যাঙ্গেল 3 অ্যাঙ্গেল 7 রাইট সাইডে ছেদকের আর রেখার নিচে। তো প্রতি জোড়ার সমান, ভ্যালু ইকুয়াল হবে। আর নেক্সট আমরা দেখব প্রতি জোড়া একান্তর কোণ সমান। একান্তর কোণ, অন্তস্থ একান্তর কোণ মানে ভিতরে আছে, আমরা দেখব যেমন 4 6 একান্তর আর দুটি রেখার ভিতরে। তো অ্যাঙ্গেল 4 ইকুয়াল টু অ্যাঙ্গেল 6 আর 3 ইকুয়াল টু 5, অ্যাঙ্গেল 3 ইকুয়াল টু অ্যাঙ্গেল 5। নেক্সট ছেদকের একই পার্শ্বস্থ, ছেদকের একই সাইডে লেফটে বা রাইটে অন্তস্থ ভিতরে থাকবে রেখার ভিতরে কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। ছেদকের সাপোজ আমরা রাইট সাইডে যাই আর রেখার ভিতরে, তো অন্তস্থ কোণ 3 আর 6, অ্যাঙ্গেল 3 প্লাস 6 হবে 180, অ্যাঙ্গেল 3 প্লাস 6 ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক এরকম লেফটে আমরা যাই 4 and 5, ছেদকের লেফট সাইডে রেখার ভিতরে অন্তস্থ কোণদ্বয় অ্যাঙ্গেল 4 প্লাস 5 180 হবে। তো এইগুলো আমরা জানা রাখবো যে সমান্তরাল রেখাকে ছেদ করলে অনুরূপ কোণের মান সমান হয়, অন্তস্থ একান্তর কোণ সমান হয়, আর ছেদকের একই দিকে অবস্থিত অন্তস্থ কোণদ্বয়ের যোগফল 180 ডিগ্রি হবে। তো নেক্সট আমরা খুবই ইম্পর্টেন্ট টপিক ত্রিভুজের বিষয়ে স্টার্ট করছি। তো আমরা আজকে ত্রিভুজের কিছুটা ইন্ট্রোডাকশনটা জেনে নেই। ত্রিভুজ বা ট্রায়াঙ্গল, ট্রাই মানে 3, অ্যাঙ্গল তো কোণ। আসলে 3টি কোণ থাকে। তো ডেফিনিশন আমরা বলতে পারি 3টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে, এটা খোলা হবে না, যেমন 3টা বাহু এরকম হলে হবে না, 3টা বাহু ক্লোজ হতে হবে। 3টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে আমরা জানি। তো তার কিছু পার্টস আমরা দেখে নেই, বা আরেকটি সংজ্ঞা বলছে এ পলিগন উইথ 3 এজেস, একটি বহুভুজ যার 3টি বাহু আছে। বহুভুজ মানে আবদ্ধ বক্ররেখা, সরল আবদ্ধ বক্ররেখা, আবদ্ধ মানে ক্লোজড, যা রেখাখণ্ড দিয়ে তৈরি। এগুলা লাইন বা লাইন সেগমেন্ট দিয়ে তৈরি হবে। তো পলিগন, ত্রিভুজ হলো একটি পলিগন বা বহুভুজ, সবচেয়ে ছোট বহুভুজ। ক্লোজড স্ট্রাকচার বা আবদ্ধ ক্ষেত্র রেখাখণ্ড দ্বারা সবচেয়ে ছোট যেটি তৈরি করা যায় সেটি হলো ত্রিভুজ। 2টি দিয়ে কখনো ক্লোজ করা যাবে না, একটা খোলা থাকবে। তো আর কিছু আমরা জেনে নেই। ত্রিভুজ এবিসিকে বলা যায়, ত্রিভুজ এবিসিকে বলা যায়, এই সিম্বল দিয়ে আমরা লিখে নেব ত্রিভুজ এবিসি। এই এবিসি কি? ত্রিভুজের 3টা কোণাকে নাম দিয়ে আর সিম্বল দিয়ে দেবো, তখন এইগুলো লেখার প্রয়োজন পড়বে না। ত্রিভুজের 3টা বাহু থেকে আমরা জানি এ বি, বিসি, সি। এ বিকে বিও বলা যেতে পারে,
আর উপরে বার দেওয়া বা টান দেওয়া মানে রেখাখণ্ড। তিনটি কোণ থাকে আমরা তো জানি সবাই, অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি। সাপোজ এই ত্রিভুজ এবিসি নাম দেওয়া এবিসি হয়েছে, তো একে আর নির্দিষ্ট করে বললে আমরা বলবো অ্যাঙ্গেল বি এ সি বা সি এ বি, যেটা মিডিলে থাকবে সেখানে কোণ হবে। এবিসি বি মিডিলে মানে বি বিন্দুতে কোণ। অ্যাঙ্গেল বিকে বলা যায় এ বি সি বা সি ডি এ। অ্যাঙ্গেল সি তাকে বলা যায় বিসি এ বা এসি বি। তো মোট কথা আমরা জানা রাখবো তিনটি বাহু থাকবে, তিনটি কোণ থাকবে। আর শীর্ষবিন্দু আমরা আগে পেয়েছি দুইটা রেখাখণ্ডের বা রশ্মির মিলন বিন্দুকে যেখানে ইন্টারসেক্ট করে শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু ভার্টেক্স বলা হতো। তিনটি থাকবে এ বি সি, এ বি সি, তিনটা কৌণিক বিন্দু যোগ করলে ত্রিভুজ পেয়ে যাব আমরা। আর একটা কথা আমরা জানি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সর্বদা 180 ডিগ্রি, যত ছোট হোক ত্রিভুজ আর যত বড় হোক ত্রিভুজ, তিনটি কোণ যোগ করলে আমরা 180 ডিগ্রি পাবো। আরও একটা জিনিস জেনে রাখি আমরা, যদি বহিস্থ কোণ, সাপোজ একটা ত্রিভুজ আছে এরকম, তার তিনটি বাহুকে আমরা একটু একটু বর্ধিত করলাম, এই বাহুকে একটু করলাম, এই বাহুকে এদিকে করলাম, আর এই বাহুকে এদিকে করলাম, তো এই তিনটি কোণকে আমরা বলবো বহিস্থ কোণ। সাপোজ এক্স ওয়াই জেড, তো এই তিনটি কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি, আমরা প্রুফ পরে পাবো। আর ভিতরে কোণ সিম্পলি আমরা বলবো ত্রিভুজের কোণ, তার সমষ্টি 180 ডিগ্রি। তো মোটামুটি আমরা ত্রিভুজের ক্যারেক্টারের বিষয়ে জেনে নিলাম। তার তিনটি বাহু থাকে, সাইড তিনটি থাকবে, তিনটা ভার্টেক্স বা শীর্ষবিন্দু থাকবে, তিনটা কোণ থাকবে। আর একটা জিনিস আমরা জেনে নেই ইম্পর্টেন্ট, যেটা হলো যেমন এ বিন্দু যদি আমরা বলি, এর বিপরীত বাহু বা অপোজিট বাহু হবে বিসি, কোণের অপোজিট। বি বিন্দুর অপোজিট বাহু হবে এসি, সি বিন্দুর অপোজিট বাহু হবে এবি। নেক্সট আমরা ত্রিভুজের টাইপ পড়ব, টাইপস অফ ট্রায়াঙ্গল। তো বাহুর উপরে ভিত্তি করে তিনটি আমরা জানব, বিষমবাহু, সমবাহু আর সমদ্বিবাহু। আর কোণের উপরে এরকম সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, তো সেগুলো আমরা একটু সংক্ষেপে দেখে নিই। তো নেক্সট টাইপস অফ ট্রায়াঙ্গল আমরা যা ডিসকাস করেছি, সামারাইজ করলে অ্যাকর্ডিং টু সাইড দিয়ে আমরা তিনটি বলবো: বিষমবাহু ত্রিভুজ বা স্কেলিন ট্রায়াঙ্গল, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহুর আমরা একটু ডিটেলসে পরে পড়ব, সমদ্বিবাহু ত্রিভুজ, আইসোসেলিস ট্রায়াঙ্গল, সমবাহু ত্রিভুজ, ইকুইলেটারাল। কোণ হিসাবে বেসড অন অ্যাঙ্গলস, সূক্ষ্মকোণী বা একুইট অ্যাঙ্গলস ট্রায়াঙ্গল, সমকোণী বা রাইট অ্যাঙ্গল ট্রায়াঙ্গল, আর স্থূলকোণী বা অবটিউজ অ্যাঙ্গল ট্রায়াঙ্গল। তো আমরা বাহুর উপরে ভিত্তি করে যেগুলা তার ক্লাসিফিকেশন আছে আমরা জেনে নিই। বিষমবাহু বা স্কেলিন ট্রায়াঙ্গল, ত্রিভুজের তিনটি বাহু যদি অসমান থাকে তো সেই ত্রিভুজকে আমরা বলবো বিষমবাহু ত্রিভুজ। যেমন এ বি সি একটি ত্রিভুজ, তার প্রত্যেকটি বাহু সমান। এ বি বি সি সি এ তিন মাপের, সাপোজ এটি 5 সেন্টিমিটার, এটি 6 সেন্টিমিটার, এটি 7 সেন্টিমিটার। তো এরকম এ বি নট ইকুয়াল টু বি সি নট ইকুয়াল টু সি হলে আমরা বলবো বিষমবাহু বা স্কেলিন ট্রায়াঙ্গল। আরেকটি কথা জেনে রাখবো, যদি বাহুগুলি অসমান হয় তো তিনটি কোণও অসমান থাকবে, ডিফারেন্ট অ্যাঙ্গলস। অ্যাঙ্গেল এ নট ইকুয়াল টু অ্যাঙ্গেল বি নট ইকুয়াল টু অ্যাঙ্গেল সি। বিষমবাহু ত্রিভুজের বাহু সমান নয়, কোণও সমান নয়। সমদ্বিবাহু ত্রিভুজ, আইসোসেলিস ট্রায়াঙ্গল, সাপোজ এবিসি একটি ট্রায়াঙ্গল, দুটি বাহুর মাপ যদি সমান থাকে, সাপোজ এ বি ইকুয়াল টু এসি, যে ত্রিভুজের দুটি বাহু সমান সেই ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হবে। আরেকটি কথা জেনে রাখবো, যদি বাহু সমান থাকে দুটি, তার দুটি কোণও সমান থাকে। কোন দুটি কোণ? বাহুর অপোজিটে যেটা কোণ আছে, এই বাহুর অপোজিটে এই কোণ। সো অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল সি, সি ইকুয়াল টু বি, দুটি বাহু সমান হলে দুটি কোণ সমান। নাম্বার সি, সমবাহু ত্রিভুজ বা ইকুইলেটারাল ট্রায়াঙ্গলস, যদি একটি ত্রিভুজের প্রতিটি বাহুর মাপ সমান থাকে, সাপোজ এবিসি ত্রিভুজের এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সি এ, তো প্রতিটি বাহুর মাপ যে ত্রিভুজের সমান থাকে সমবাহু ত্রিভুজ বলবে। আর তার কোণের একটি শর্ত আছে, তার প্রতিটি কোণ সমান থাকবে। অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল সি 180/3 60 ডিগ্রি করে পড়বে। সো আমরা তিনটি পেলাম অ্যাকর্ডিং টু সাইড
এখন অ্যাঙ্গেল দিয়ে 3 প্রকার আমরা জেনে নিই। নেক্সট আমরা দেখব কোণের উপর ভিত্তি করে বেসড অন অ্যাঙ্গেলস 3 প্রকার আছে। সূক্ষ্মকোণী ত্রিভুজ মানে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গল, যদি প্রতিটি কোণ একটি ত্রিভুজের প্রতিটি কোণের মাপ 90 ডিগ্রি থেকে ছোট হয়, তো সেই কোণকে আমরা সূক্ষ্মকোণী বা অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গল বলবো। এবিসি লেস দেন 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ, সমকোণী মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গল, যদি ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয়, দুটি কোণ 90 ডিগ্রি হতে পারবে না, কারণ দুটি কোণ 90 হলে 180 হয়ে যাবে, আর একটি কোণ কী হবে। সো যদি একটি কোণ 90 ডিগ্রি হয়, তো সেই ত্রিভুজকে আমরা সমকোণী বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গল বলবো, যদি একটি কোণ সমকোণ। তো তার একটি শর্ত আমরা জেনে নেই, আমরা পরে পাবো। পাইথাগোরাসের একটি শর্ত আছে, থিওরেম। এই বাহুকে বলা হয় অতিভুজ। সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ, আর বাকি দুই বাহুকে, একটিকে ভূমি বলা যায় আর একটি হলো লম্ব। ভূমি এবং লম্ব 90 ডিগ্রিতে মিলে। তো পাইথাগোরাসের থিওরেম অনুযায়ী অতিভুজ এসি স্কোয়ার বা অতিভুজের বর্গ হলো বাকি দুই বাহুর বর্গের যোগফলের সমান। ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। হাইপোটেনিউস বা অতিভুজের বর্গ, বেজের বর্গ আর লম্ব হাইটের বর্গের যোগফলের সমান, বা আমরা লিখতে পারি এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। সিম্পলি এটা জেনে রাখবো যে অতিভুজের বর্গ, অতিভুজ সবচেয়ে লম্বা বাহু সমকোণী ত্রিভুজের, অতিভুজের বর্গ বাকি দুই বাহুর বর্গের যোগফলের সমান। নেক্সট আমরা দেখব স্থূলকোণী ত্রিভুজ বা অবটিউজড অ্যাঙ্গেল ট্রায়াঙ্গল। স্থূলকোণী মানে আমরা স্থূলকোণ পেয়েছি 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট। তো একটা ত্রিভুজে যদি একটি কোণ, স্থূলকোণী যদি একটি থাকতে পারে, একটি কোণ 90 ডিগ্রি থেকে বড় হয়, তবে সেই ত্রিভুজকে স্থূলকোণী বলবে। তো এখান থেকে আমরা একটা জিনিস দেখব, যদি এটা 90 ডিগ্রি থেকে বড় হয়, তো বাকি দুটি কোণের যোগফল নিশ্চয়ই 90 থেকে ছোট হতে হবে, কারণ তিনটি কোণের যোগফল আমরা 180 পেয়েছি। তো আমরা জানলাম ত্রিভুজের ডেফিনেশন, পার্টস অফ ট্রায়াঙ্গল অ্যান্ড 6 টাইপস অফ, 6 প্রকার ত্রিভুজ, বাহুর উপরে 3টি আর কোণের উপরে আরও 3টি। সূক্ষ্মকোণ, প্রতিটি কোণ 90 থেকে ছোট, সমকোণ বা রাইট অ্যাঙ্গেল, একটি কোণ 90 ডিগ্রি, আর স্থূলকোণী একটা কোণ 90 থেকে বড় হবে। সো আজকে শেষ করার আগে 3-4টি আরও ইম্পর্টেন্ট প্রপার্টিস জেনে নেই। তো এখন আমরা দু একটি ইম্পর্টেন্ট প্রপার্টিস অফ ট্রায়াঙ্গল জেনে নেই। আগে আমরা পেয়েছি তাই অ্যাড করছি। এখন ত্রিভুজের 3টি কোণের সমষ্টি আমরা জানি, দুই সমকোণ, দুটি সমকোণ, দুটি 90 ডিগ্রি ইন্টু করলে বা 180 ডিগ্রি। একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো ত্রিভুজের যে কোনো বাহু বর্ধিত করলে বহিস্থ কোণ উহার দূরবর্তী অন্তস্থ কোণ দ্বয়ের মানে দুটির সমষ্টির সমান। ত্রিভুজের যে কোনো বাহু বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হবে সেটি হবে তার ভিতরে দূরে যে দুটি কোণ অবস্থিত হবে তার যোগফলের সমান। সাপোজ আমরা একটি ত্রিভুজ আঁকি, আমরা যদি একটি ত্রিভুজ আঁকি, সাপোজ এই ত্রিভুজ এ বি সি, আমরা এই বাহুকে বর্ধিত করলাম আপ টু সাপোজ ডি বিন্দু দিয়ে। তো ত্রিভুজের যে কোনো বাহু বর্ধিত করলাম, এটা হবে বহিস্থ অ্যাঙ্গল, এক্সটেরিয়র অ্যাঙ্গল। সাপোজ এটা এসিডিকে আমরা নাম দিয়ে দিই জেড, বা অ্যাঙ্গেল এসিডি বলা যায়। সে কার সমান? ভিতরে 3টি কোণ। তো বহিস্থ কোণের নিয়ার বা নিকটে আছে একটি কোণ, এটা আমরা ছেড়ে দেব। বলা আছে যে দূরবর্তী অন্তস্থ কোণ, মানে ইটস এইড যে আমরা একটু ডিস্টেন্সে যেটা থাকবে, কিনারেরটা আমরা ছেড়ে দেব। তো তার যোগফল এই দুটোর যোগফলের সমান। সাপোজ এটি এক্স, এটি ওয়াই। তো শর্ত মতে অ্যাঙ্গেল জেড ইকুয়াল টু অ্যাঙ্গেল এক্স প্লাস অ্যাঙ্গেল ওয়াই। তো সাপোজ দেওয়া আছে ভিতরের দুটি কোণ যদি দেওয়া থাকে, একটি হলো 60 ডিগ্রি, একটি 80 ডিগ্রি সাপোজ। তো আমরা এই কোণ না ম্যাপে বলতে পারবো 60 এবং 80 যোগ করে নিই, 60 এবং 80 140, অতএব জেড হবে 140। তো এই শর্তটা থেকে অনেক কোয়েশন আসে, তার রিলেশন বা
এটা দেওয়া থাকলে আমরা এটির বার করতে পারি, বা সমদ্বিবাহু ত্রিভুজ হলে বিভিন্ন প্রবলেম আছে তার বিষয়ে। সো নেক্সট আমরা দু একটি, যেমন ত্রিভুজের মধ্যমা আছে, মধ্যমা কাকে বলে, বা মিডিয়ান, অ্যান্ড ত্রিভুজের উন্নতি, অল্টিটিউড অফ ট্রায়াঙ্গল, এগুলো পরে আজকে শেষ করব। নেক্সট যাতে আমরা এই টপিকগুলোর উপরে বিভিন্ন ইম্পর্টেন্ট এমসিকিউ, তারপরে আমরা কোয়াড্রিল্যাটারাল বা চতুর্ভুজের বিষয়ে পড়ব। সো ত্রিভুজের মধ্যমা বলতে আমরা কী বুঝি, বা মিডিয়ান? তো ডেফিনেশন হলো ত্রিভুজের যে কোনো একটি শীর্ষবিন্দু বা ভার্টেক্স থেকে আর বিপরীত বাহুর উপর অপোজিট সাইডের মধ্যবিন্দু, অপোজিট সাইডের মিডিল পয়েন্ট পর্যন্ত অঙ্কিত রেখাখণ্ডকে ত্রিভুজটির মধ্যমা বা মিডিয়ান বলে। সাপোজ এবিসি একটি ত্রিভুজ, আমরা এ একটি শীর্ষবিন্দু ধরলাম, এ থেকে বিপরীত বাহু এর অপোজিট বাহু হবে বিসি, বিসির আমরা মধ্যবিন্দু মিডিল পয়েন্ট বের করবো। সাপোজ এটি 10 সেন্টিমিটার স্কেল দিয়ে মেপে এখানে মিডিল পয়েন্ট পেলাম ডি। এখন আমরা যোগ করে নেব এডি। তো এখানে মধ্যমা হবে এডি। তো আমরা ডেফিনেশন একবার পড়ে নিই। ত্রিভুজের যে কোনো একটি শীর্ষবিন্দু, এ থেকে হতে পারে, বি থেকে, সি থেকে, বা যে নাম দিই, তার বিপরীত বাহুর উপর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখা, অপোজিট সাইডের মিডিল যোগ করলে আমরা যে রেখা পাবো সেটাকে মধ্যমা বলবো। সাপোজ বি থেকে আমরা এসির মধ্যবিন্দু যোগ করলে আরেকটি পাবো, সি থেকে এবির মধ্যবিন্দু যোগ করলে আরেকটি পাবো। তো সিম্পলি আমরা বলবো যে কোনো ত্রিভুজের একটি শীর্ষবিন্দু থেকে ওয়ার বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত, এ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু বা বি থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাখণ্ডকে ত্রিভুজটির মধ্যমা বা মিডিয়ান বলে। আরেকটি কথা জানবো আমরা, একটি ত্রিভুজে কতটি মধ্যমা থাকতে পারে? 3টি মধ্যমা, 3 মিডিয়ানস, কারণ প্রতিটি বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত আঁকা যায়। এ থেকে পেলাম এডি, বি থেকে আরেকটি পাবো, সি থেকে আরেকটি, তো 3টি মধ্যমা আমরা পাবো। নেক্সট আমরা দেখব ত্রিভুজের উন্নতি বা উচ্চতা। আমরা নেক্সট যখন আমরা পরিমিতি বা মেনসুরেশনে ত্রিভুজের কালি বের করবো, তো আমাদের ত্রিভুজের উচ্চতার প্রয়োজন হবে, বা যেরূপ গড়ের উচ্চতা থাকে, তো সেম ওয়ে একটা ত্রিভুজের উচ্চতা আমরা দেখবো। তো উচ্চতার সংজ্ঞা কি, বা অল্টিটিউড অফ এ ট্রায়াঙ্গল, ত্রিভুজের যে কোনো একটি শীর্ষবিন্দু থেকে, ঠিক মধ্যমার মতো শীর্ষবিন্দু থেকে কাউন্টিং স্টার্ট হবে, বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব, আগে ছিল বিপরীত বাহুর মধ্যবিন্দু, এখন মধ্যবিন্দু নয়, বিপরীত বাহুর উপর পারপেন্ডিকুলার লম্ব টানতে হবে। লম্ব মানে 90 ডিগ্রি কোণে পাল্লাতে হবে, বা 90 ডিগ্রি কোণে আমাদের দেখতে হবে। তো সেটা হবে ত্রিভুজের উন্নতি। সাপোজ আমরা ডিই এরকম একটি ত্রিভুজ লিখলাম, তো ডি বিন্দু থেকে আমরা ত্রিভুজের উন্নতি বের করব। তো অ্যাকর্ডিং টু ডেফিনেশন, যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব, তখন বিপরীত বাহু ইএফ, তার উপর আমরা চাঁদা দিয়ে হোক বা যে কোনো উপায় কম্পাস দিয়ে আমরা লম্ব এঁকে নেব। সাপোজ এটি লম্ব, লম্ব মানে এই বাহুটি এই বাহুটির উপর 90 ডিগ্রি কোণে থাকবে, ঠিক আছে। তো একটা ডিজি নাম দিলাম। তোমরা বলতে পারে ডিজি লম্ব, এটা হলো লম্বর চিহ্ন, মানে পারপেন্ডিকুলারে আছে দুইটি রেখাখণ্ড বা রেখা, ডিজি লম্ব ইএফ। তো এই যে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব, তাকে আমরা বলবো অল্টিটিউড বা ত্রিভুজের উন্নতি। সো এখানে ডিজি একটি উন্নতি বা অল্টিটিউড। এরকমভাবে যেরূপ আমরা মধ্যমার ক্ষেত্রে পেয়েছিলাম 3টি মধ্যমা বা মিডিয়ান আঁকা যায়, ত্রিভুজের অল্টিটিউড বা উন্নতির বা উচ্চতার ক্ষেত্রে আমরা 3টি উন্নতি পাবো। সাপোজ ই থেকে আমরা এই বাহুর উপর একটি লম্ব আঁকতে পারি, এফ থেকে এরূপ লম্ব আঁকতে পারি। তো আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা কোয়েশ্চন যদি আসে, সাপোজ কোনো ত্রিভুজের লম্ব বা পারপেন্ডিকুলার যেটা উন্নতি ত্রিভুজের ভিতরে থাকবে না বাইরে থাকবে, বা বাইরে থাকতে পারে কি, তো আমরা দেখি। সাপোজ একটা ত্রিভুজ আঁকলাম, তো এখানে 3টি বাহু আছে, তো প্রতিটি বিন্দু থেকে আমরা বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব উচ্চতা। তো এখন দেখি আমরা এবি বাহুর উপর সি বিন্দু থেকে যদি উচ্চতা আঁকি, তাহলে নিশ্চয়ই এটার উপর পড়বে না, কারণ যে কোণই আঁকি না কেন 90 থেকে ছোট হবে। তো আমরা কি করব, এবিকে একটু বর্ধিত করে দেব। বর্ধিত করলে
বর্ধিত বাহুর উপর একটি লম্ব আঁকবো সি বিন্দু থেকে। তো এটা হবে এই বাহুর উপর অঙ্কিত লম্ব। তো আমরা এখান থেকে জানলাম যে ত্রিভুজের লম্ব বা পারপেন্ডিকুলার ত্রিভুজের বাইরে থাকতে পারে। তো আরেকটা কোয়েশন, ত্রিভুজের মধ্যমা ত্রিভুজের বাইরে থাকবে না ভিতরে থাকবে? ডেফিনেশন ছিল যে কোনো বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু। তো বিপরীত বাহুর মধ্যবিন্দু নিশ্চয়ই ত্রিভুজের বাইরে থাকবে না। সো ত্রিভুজের মধ্যমাগুলো ভিতরে থাকবে, আর ত্রিভুজের উন্নতি বাইরে থাকতে পারে, ভিতরে থাকতে পারে। সো আরও একটি জিনিস আমরা জেনে নেই, ত্রিভুজের সামার প্রপার্টি বা যখন আমরা পরিসীমা পড়ব সেই বিষয়ে বিস্তারিত পাবো। বাহুগুলার যোগফলের একটি রিলেশন আছে, তো সেটা দেখি। তো আজকে লাস্ট এই দুটি আমরা জেনে নিই। নেক্সটেতে আমরা ত্রিভুজের এমসিকিউ বা ট্রায়াঙ্গল এইগুলোর বিষয়ে ক্লাস স্টার্ট করব। তো একটি ত্রিভুজের যে কোনো দুটির বাহুর যোগফল, ত্রিভুজের 3টি বাহু থাকে, তার মধ্যে যে কোনো দুটি বাহু যদি আমরা যোগ করি তো 3rd বাহু থেকে সবসময় বেশি হবে। তো সাপোজ একটা ত্রিভুজ আছে, এ বি সি আমরা নাম দিয়ে দিলাম, বা ডিই এফ জিই যা কিছু নাম দিই, যে কোনো দুইটা বাহু আমরা যদি যোগ করি তার ভ্যালু যে বাহু বাকি থাকবে তার চেয়ে সর্বদা বড় হবে। সাপোজ এ বি প্লাস এসি হবে বিসি থেকে বড়। তারপরে আমরা দেখি এ বি আর বিসি যদি যোগ করি এসি থেকে বা সিএ থেকে বড় হবে। এ বি প্লাস বিসি গ্রেটার দেন সিএ। ঠিক একইভাবে বিসি প্লাস সিএ এ বি থেকে বড় হবে। তো এটা আমরা জেনে রাখবো। এরকম কোয়েশন আসতে পারে, সাপোজ 3টা বাহুর ভ্যালু দিয়ে দিল, তো বললো এই 3টি বাহু দিয়ে কি ত্রিভুজ আঁকা সম্ভব? তো আমরা শর্তে দেখে নেব, যদি অলওয়েজ দুটি বাহুর যোগফল 3rd ওয়ান থেকে বড় হয় তো ত্রিভুজ আঁকা সম্ভব। তো তার মতো আরেকটি শর্ত, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর বিয়োগফল, একটি থেকে আরেকটির দৈর্ঘ্য যদি আমরা বিয়োগ করি তো যে বাহু বাকি থাকবে তার চেয়ে ছোট হবে। সাপোজ সেম ত্রিভুজের যে কোনো দুটি বাহুর বিয়োগফল, সাপোজ এবি থেকে আমরা বিসি বিয়োগ দিই, এই বাহু থেকে এই বাহু বিয়োগ দিয়ে যে ফল পাবো সে সর্বদা তৃতীয়টি থেকে ছোট হবে। ঠিক বিসি থেকে আমরা যদি সিএ বিয়োগ দিই, বিসি থেকে সিএ বিয়োগ দিই তো এবি থেকে ছোট হবে। তো এরকম আবার সিএ থেকে যদি এবি বিয়োগ দিই সাপোজ, তো বাকি থাকলো সিএ থেকে এবি গেলে বাকি থাকলো বিসি, বিসি থেকে ছোট হবে। মানে এনি টু যে কোনো দুটি বাহুর বিয়োগফল তৃতীয় যে বাহু থাকবে তার চেয়ে সর্বদা কম থাকবে। আর যোগের ক্ষেত্রে দুটি বাহু যোগ করলে তৃতীয় বাহুর থেকে সর্বদা বেশি হবে। তো আমরা আজকে বিভিন্ন বিষয় জানলাম। প্রথম আমরা ছেদক দেখেছি, সমান্তরাল সরল রেখার ছেদক বা অসমান্তরাল হলে কি হয়, বিভিন্ন প্রপার্টিস পেয়েছি। তারপরে আমরা ত্রিভুজের ডেফিনেশন, তার পার্টস অফ ট্রায়াঙ্গল, ডিফারেন্ট ক্লাসিফিকেশন অফ ট্রায়াঙ্গল বা বিভিন্ন প্রকার পড়েছি। বাহুর উপরে তিনটিভাবে ভাগ করা যায়, তারপর কোণের উপর ভিত্তি করে 3টি, তারপরে আমরা ত্রিভুজের বিভিন্ন ইম্পর্টেন্ট প্রপার্টিস পেয়েছি। তো এইগুলো বেসিক যদি ক্লিয়ার হয় তো আমরা এনি টাইপ অফ কোয়েশন অ্যাটেম্প্ট করতে পারবো। নেক্সটতে আমরা এমসিকিউ বা কোয়াড্রিলেটারাল তার বিষয়ে স্টার্ট করব। সো আজকের জন্য এখানেই, থ্যাংক ইউ।